ভৌতিক ঘটনা উইথ ছায়ালয়। হ্যালো দর্শক বন্ধুরা, ছায়ালয় চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি রায়হান। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি ভয়ঙ্কর এক ঘটনা, যা ঘটেছিল আমার চেনা পাশের এক গ্রামে। আমি ঘটনাটির নাম দিয়েছি শ্মশানের বাঁশবাগান। চলুন কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করা যাক। সেই গ্রামে একটা পুরানো শ্মশানের পাশে বাঁশবাগান আছে। দিনের বেলায় জায়গাটা একেবারে শান্ত, গ্রামের মানুষজন সেখান দিয়ে যাওয়া আসা করে। কিন্তু রাত হলেই জায়গাটা ফাঁকা হয়ে যায়, কারণ গ্রামের মানুষ বিশ্বাস করে সেখানে রাতে কারো বসবাস। একবার গ্রামের এক সাহসী ছেলে সাহেব আলী নিশ্চয়তা পাওয়ার জন্য রাত 12টার দিকে সেই বাঁশবাগানে যায়। হাতে কেরোসিনের কূপ, চারিদিকে চুপচাপ, শুধু বাতাসে বাঁশপাতার খসখস শব্দ। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ সে শুনতে পায় বাঁশের ভেতর থেকে কারো হাঁটার শব্দ। সে ভেবেছিল হয়তো কুকুর বা কেউ যাচ্ছে, কিন্তু আলো ফেলতেই কিছু দেখা গেল না। একটু পরে সে পরিষ্কার শুনতে পায় কারো কান্নার শব্দ। মেয়েরই গলা খুব নিচু স্বরে কাঁদছে। সে ভয় পেয়ে যায়, ভাবল হয়তো কোনো মেয়ে বিপদে আছে। কিন্তু কূপের বাতি নিয়ে এগোতেই শব্দটা হঠাৎ একদম বন্ধ হয়ে যায়। এরপর থেকে বাঁশপাতা নাড়া দিতে লাগলো, যেন কোনো অদৃশ্য হাত জোরে ঝাঁকাচ্ছে। চারিদিক ঘন অন্ধকার, শুধু লণ্ঠনের আলো। সাহেব আলীর বুক ধক ধক করতে লাগলো। হঠাৎ সে দেখলো তার নিজের ছায়া মাটিতে নেই। ভয়ে সে দৌড়ে দিতে গিয়েও পা আটকে পড়ে যায় গাছের শিকড়ে। ঠিক তখনই তার কানে এলো সেই মেয়ের গলা। থামো, এখানে আর আসবে না। সাহেব আলী আর কিছু না ভেবে প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে গ্রামে ফিরে আসে। ঘটনার পর সাহেব আলী একেবারে ভয়ে শুকিয়ে গিয়েছিল। সে বারবার বলতো, ওই বাঁশবাগানে যেও না, রাতের বেলা কিছু একটা আছে। কানে ফিসফিস আওয়াজ আসে, ছায়াগুলো নাড়াচাড়া করে। কিন্তু গ্রামে সবাই সমানভাবে বিশ্বাস করত না। কিছু বয়স্ক মানুষ বলতো, বাপু, শ্মশানের পাশে বাঁশবাগান, নিশ্চয়ই আত্মারা থাকে। মরে যাওয়া মানুষের আত্মা শান্তি না পেলেই রাতের বেলা ঘুরে বেড়ায়। আবার গ্রামের কিছু তরুণ মজা করে বলতো, আরে এগুলো সব সাহেব আলীর কল্পনা। রাতে একটু বাতাসে বাঁশপাতা নড়েছে আর ছেলেটা ভয় পেয়ে দৌড়ে পালিয়েছে। এ নিয়েই গ্রামে গুঞ্জন চলছিল। সাহেব আলী নিজের বাড়িতে চুপচাপ রয়ে গেল। আগে সে খুব সাহসী ছেলে ছিল। রাতের বেলাও নদীর পাড়ে মাছ ধরতে যেত, খেলার মাঠে বন্ধুদের নিয়ে দেরি করে বাড়ি ফিরত। কিন্তু সেই রাতের পর সে আর একা বাইরে যেতে চাইতো না। একদিন তার এক বন্ধু মজা করে জিজ্ঞেস করলো, সাহেব, তুই কি তবে ভূতের ভয় পেলি? সাহেব আলী তখন খুব গম্ভীরভাবে বলল, ভাই, আমি মিথ্যা বলবো না। আমি নিজ কানে শুনেছি, কেউ নেই, তবু কান্নার গলা শোনা গেল। আমি নিজ চোখে দেখেছি আমার ছায়া মাটিতে হারিয়ে গিয়েছিল। তুই একবার সেখানে গিয়ে দেখ, বুঝবি। তার চোখে মুখে এমন ভয়ের ছাপ ছিল, মজার ছলে হাসতে আসা ছেলেটাও থমকে যায়। গ্রামের কয়েকজন তরুণ ঠিক করলো সত্য মিথ্যা একবার যাচাই করবে। 4 জন বন্ধু, কামরুল, মজনু, নাসিম আর রফিক, তারা বলল, আমরা একসাথে যাব। 4 জন মানুষ গেলে ভয় পাবো না। দেখি আসলে কি আছে ওই বাঁশবাগানে। কামরুল ছিল দলের সবচেয়ে সাহসী। সে বলল, আমার টর্চ আছে, ব্যাটারি নতুন। মজনুর কাছে লাইটার থাকবে, আর নাসিম একটা কেরোসিনের লণ্ঠন নিয়ে থাকবে। চারদিকে আলো থাকবে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। কথা শুনে সবাই রাজি হয়ে যায়। কিন্তু গ্রামের বয়স্করা অনেক বোঝালো, বাবারা, রাতের বেলা ওই পথে যেও না।
শ্মশানের জায়গায় মজা করা ঠিক না, আত্মারা যদি রাগ করে তোমাদের ক্ষতি হবে। তবুও তরুণরা হাসতে হাসতে বলল, এগুলো সব কুসংস্কার, আমরা গিয়ে দেখব। চাচা, আপনি কি জানেন না ভূত বলে কিছু নেই? দিনের আলো ঢলে পড়তেই ওরা প্রস্তুত হচ্ছিল। কামরুল নিজের টর্চের আলো পরীক্ষা করলো, মজনু নতুন লাইটার কিনে আনলো, নাসিম লণ্ঠনে তেল ভরে নিল। রফিক বলল, আমরা একসাথে থাকব, কেউ একা যাবে না। তাদের এই প্রস্তুতি দেখে গ্রামের বাচ্চারা ফিসফিস করতে লাগলো। বাচ্চারা একে অপরকে বলল, দেখি তো এই বীর পুরুষেরা রাতে বাঁশবাগান থেকে পালায় কি না। সাহেব আলী অবশ্য চুপচাপ ছিল। সে ওদের বলল, তোমরা যদি যাও সাবধানে যেও, মনে রেখো ওই জায়গায় যাওয়া এতটা সহজ না। রাত বাড়তে থাকলো। ঘড়িতে রাত 12টা বাজতেই 4জন ছেলেই বাঁশবাগানের দিকে রওনা দিল। চাঁদের আলো নেই, চারপাশ নিস্তব্ধ, দূরে কুকুর ডাকছে, আবার কখনো কখনো শিয়ালের ডাক শোনা যাচ্ছে। গ্রামের ছোট কাঁচা রাস্তায় তারা একসাথে হাঁটছে। হাঁটতে হাঁটতে মজনু মজা করে বলল, যদি ভূত দেখি তাহলে কি করবি রে কামরুল? কামরুল হেসে বলল, আমি ভূতের গায়ে টর্চের আলো ফেলে দেব, সে পালাবে। সবাই হেসে উঠল, কিন্তু মনে একটাই অজানা ভয় তাদের আঁকড়ে ধরেছিল। অবশেষে তারা শ্মশানের বাঁশবাগানের সামনে এসে দাঁড়ায়। বাঁশগুলো লম্বা হয়ে মাথার ওপর ছায়া ফেলেছে। হালকা বাতাসে বাঁশ পাতার খসখস শব্দ, যেন ফিস ফিস করে কেউ কথা বলে। 4জন একসাথে দাঁড়িয়ে গেল। কামরুল বলল, চলো ভেতরে ঢুকি, ভয়ের কিছু নেই। তারা ধীরে ধীরে বাঁশবাগানের ভেতর ঢুকলো। প্রথমে সব শান্ত, শুধু নিজেদের পায়ের শব্দ আর বাতাস। টর্চের আলোতে সামনে মাটি দেখা যাচ্ছে, কিন্তু চারপাশে অন্ধকার, যেন ঘন কুয়াশার মতো ছড়িয়ে আছে। তারা হাঁটতে হাঁটতে শ্মশানের ভিতরের দিকে এগোলো। হঠাৎ করেই নাসিমের হাতে ধরা লণ্ঠনের আলো কাঁপতে শুরু করলো। আগুন যেন নিজে নিজে থেকেই নিভে যেতে চাইছে। সে ভয় পেয়ে গেল। হঠাৎ করেই নাসিমের হাতে ধরা লণ্ঠনের আলো কাঁপতে শুরু করলো। আগুন যেন নিজে থেকেই নিভে যেতে চাইছে। সে ভয় পেয়ে বলল, কামরুল, টর্চের আলোটা একটু বাড়া। কামরুল আলো ফেলতেই দেখে সামনে বাঁশের গায়ে কিছু আঁচড় কাটা দাগ। মনে হলো যেন কেউ নখ দিয়ে বাঁশে আঁচড় কেটেছে। মজনু হেসে বলল, আরে এটা হয়তো কোনো পশুর কাজ হবে। কিন্তু রফিক বলল, না রে, দাগটা অনেক বড় আর বাঁশের গায়ে একদম নতুন মনে হচ্ছে। সবাই থমকে যায়। ঠিক তখনই দূরে কোথা থেকে একটা অদ্ভুত শব্দ শোনা যায়। সবাই থমকে গেল। ঠিক তখনই দূরে কোথাও থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। শব্দটা এমন যেন কেউ গভীর গলায় হেসে উঠল। 4জন কেঁপে উঠল। ওরা একে অপরের দিকে তাকিয়ে রইল। কারো মুখে আর হাসি নেই। হাহাকার সেই হাসি থেমে যাওয়ার পর চারপাশ হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। নাসিম কাঁপা গলায় বলল, ভাই রে, এই হাসি মানুষের না, এখানে যদি আমাদের খাইতে আসে। কামরুল নিজেকে শক্ত করে দাঁড় করালো। সে জোরে জোরে বলল, কে আছিস, সামনে আয়। তার গলা বাঁশবাগানের ভেতরে প্রতিধ্বনি হয়ে বাজল, কিন্তু কোনো উত্তর নেই। হঠাৎ বাঁশের মাথা থেকে পাতাগুলো জোরে জোরে ঝাঁকতে লাগলো, যেন ঝড় উঠেছে, অথচ আশেপাশে কোনো বাতাস নেই। 4জন একসাথে ভয়ে একত্রে হয়ে দাঁড়ালো। রফিক নিচু স্বরে বলল, এটা ভালো কিছু না, মনে হয় আমাদের ফেরত যাওয়া উচিত। কিন্তু কামরুল সাহস দেখিয়ে বলল, না, আমরা যাচ্ছি। এত দূরে সে এখন পালালে গ্রামের সবাই হাসাহাসি করবে। তারা আবার কয়েক কদম এগোলো।
নাসিমের হাতে ধরা লণ্ঠনের আলো একবার জ্বলে একবার নিভে যায়। আলো যখন জ্বলে তখন মাটির ওপর একটা লম্বা ছায়া দেখা যায়, কিন্তু চারজনের ছায়া গুনতে গেলে দেখা যায় একজনের বেশি। চারজন দাঁড়িয়ে আছে, কিন্তু মাটিতে 5টা ছায়া। ছায়াগুলোর একটি স্পষ্টই তাদের কারণ নয়। মজনু ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে ফিসফিস করে বলল, কামরুল, তুই কি কিছু দেখেছিস? কামরুল আলো ফেলল, কিন্তু হঠাৎ লণ্ঠন নিভে গেল। সবাই অন্ধকারে ডুবে যায়। অন্ধকারের ভেতর থেকে এক অদ্ভুত পায়ে শব্দ শোনা যেতে লাগলো। শুরুতে যেন কেউ দূরে, তারপর ধীরে ধীরে কাছে আসছে। কেউ যেন খালি পায়ে শুকনো পাতার উপর দিয়ে হেঁটে আসছে। চারজনের বুক ধক ধক করছে। তারা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই রফিকের কানে ঠান্ডা বাতাসের মতো ফিসফিস করে একটা গলা এলো, ফিরে যা, এখানে তোমাদের জায়গা না। রফিক ভয়ে কেঁপে উঠে চিৎকার দিয়ে ফেলল। কামরুল তাড়াতাড়ি টর্চ চালালো। আলো ফেলতেই দেখা গেল সামনে কোনো মানুষ নেই, কিন্তু মাটিতে স্পষ্ট ভেজা ভেজা পায়ে ছাপ পড়েছে। ছাপগুলো বাঁশবাগানের গভীর দিক থেকে এসেছে, যেন কেউ ওদের দিকে এগিয়ে এসেছে। মজনু একেবারে কেঁদেই ফেলল। সে বলল, আমি আর থাকবো না ভাই, চল পালাই। কামরুল রাগ করে বলল, চুপ কর, এত সহজে পালালে পরে গ্রামের সবাই বলবে আমরা কাপুরুষ। কিন্তু তার নিজের হাতও কাঁপছিল। হঠাৎ টর্চের আলো মাটিতে পড়ে গড়িয়ে গেল। আলো যখন বাঁশের ভিতরে পড়ল, দেখা গেল সেখানে একটা সাদা পোশাক পরা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। কোনো মুখ বোঝা যাচ্ছে না, শুধু দুটো লালচে আলোয় জল জল করছে তার চোখ। ছায়াটা ধীরে ধীরে এদের দিকে তাকিয়ে রইল। চারজন একসাথে থমকে দাঁড়ালো। মনে হচ্ছিল শরীর জমে গেছে। ছায়াটা ধীরে ধীরে বাঁশের ভেতর থেকে এগিয়ে আসছে। প্রতি কদমে বাঁশ পাতা ঝাঁকছে, আর চারপাশের অন্ধকার আরো ঘন হয়ে আসছে। হঠাৎ বাতাসের ঝাপটায় সে লণ্ঠনটা পুরো নিভিয়ে দিল। অন্ধকারে শুধু সেই 2টা লাল চোখ ভেসে উঠল। তারপর চারপাশ থেকে একসাথে অনেকগুলো গলায় ফিসফিস শোনা গেল, এখানে শোনা, চলে যাও, চলে যাও। কেউ বুঝতে পারছিল না কয়টা গলা কোথা থেকে আসছে। মনে হচ্ছিল বাঁশবাগানের প্রতিটা দিক থেকে ফিসফিস আওয়াজ আসছে। মজনু হঠাৎ দৌড় দিতে শুরু করলো, কিন্তু গাছের শিখরে হোঁচট খেয়ে সে পড়ে যায়। পড়তে সে অনুভব করলো কারো ঠান্ডা হাত তার গলায় স্পর্শ করছে। সে চিৎকার করে বলল, বাঁচাও, বাঁচাও। বাকি 3জন তাড়াতাড়ি ওকে টেনে তুলল, কিন্তু 4জনই এত ভয়ে ছিল যে আর দাঁড়িয়ে থাকার সাহস পেল না। তারা প্রাণের ভয়ে দৌড়াতে শুরু করলো গ্রামের দিকে। দৌড়াতে দৌড়াতে অবশেষে তারা বাঁশবাগানের বাইরে বেরিয়ে এলো। দূরে গ্রামে তেলের বাতির আলো দেখা গেল। শ্বাসকষ্টে হাঁপাতে হাঁপাতে তারা দাঁড়ালো। কেউ কিছু বলতে পারছিল না, শুধু সবার মুখ শুকনো, চোখে আতঙ্ক। মজনুর গলা কাঁপছিল। সে বলল, আমি শপথ করে বলছি, কেউ আমার গলায় হাত দিয়েছিল, ঠান্ডা বরফের মতো হাত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা ঘটনাটি কি কোথায় থেকে শুনছো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। রফিক হাঁপাতে হাঁপাতে বলল, এই বাঁশবাগানটা অভিশপ্ত, আমি আর কোনোদিনও যাব না। যে সবচেয়ে সাহস দেখাচ্ছিল সেও কাঁপা কাঁপা গলায় বলল, আজ আমি মানছি কিছু একটা আছে ওখানে, মানুষের জিনিস না। 4জন যার যার বাড়িতে ফিরে গেল, কিন্তু কারো চোখে ঘুম এলো না। মজনুর শরীর কাঁপছিল, গলায় এখনো যেন ঠান্ডা একটা ছোঁয়া লেগে আছে। সে বারবার হাত দিয়ে গলা ঘষছিল, আর মনে হচ্ছিল যেন কেউ পেছন থেকে তাকিয়ে আছে। সেই রাতে নাসিম স্বপ্নে দেখল সে আবার বাঁশবাগানের ভেতর দাঁড়িয়ে আছে।
অন্ধকারের ভেতর থেকে সেই একই লাল চোখ ওর দিকে তাকিয়ে আছে। হঠাৎ চোখ দুটো একেবারে কাছে এসে কানে ফিসফিস করে বলল, তোমরা তো আমার জায়গায় এসেছিলে, এবার আমি তোমাদের জায়গায় আসব। নাসিম ঘাম ভেজা শরীরে ঘুম ভেঙে উঠল, কিন্তু জেগেও সে বুঝতে পারল স্বপ্নটা মিথ্যা না। কারণ ঘরের কোণে স্পষ্ট একটা ছায়া দাঁড়িয়ে আছে। টিমটিমে কেরোসিনের বাতির আলোয় ছায়াটা নড়ছে না, শুধু তাকিয়ে আছে। নাসিম চিৎকার করতে গিয়েও পারল না, গলা যেন আটকে গেল। এক মুহূর্তে বাতিটা নিভে গেল, ঘর অন্ধকারে ডুবে গেল। সে যখন আবার সাহস করে আলো জ্বালালো, ছায়াটা নেই, কিন্তু ঘরে ভেজা ভেজা পায়ের ছাপ রয়ে গেছে। অন্যদিকে রফিক রাতে ঘুমাতে পারছিল না। হঠাৎ শুনল জানালার বাইরে কেউ পাশ দিয়ে টুকটুক শব্দ করছে, যেন বাঁশ কেটে টুকরো টুকরো করছে। সে ভয়ে জানালার ফাঁক দিয়ে উকি দিল, দেখল সাদা কাপড়ে মোড়া একটা লম্বা শরীর বাঁশ ভাঙছে, কিন্তু মাথা নেই। রফিক ভয়ে চিৎকার করে উঠল। তার বাবা মা দৌড়ে এলেন, কিন্তু বাইরে গিয়ে কিছুই পেলেন না। মজনু গ্রামের মসজিদে গিয়ে নামাজ পড়তে চাইল, কিন্তু নামাজ পড়তে গিয়েও মনে হচ্ছিল কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব নামাজ শেষ করে তাকে ডাকলেন, বললেন, বাবা, তুমি এত কাঁপছো কেন? মজনু ফিস ফিস করে বলল, হুজুর, আমি মনে করি আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব মৃদু কণ্ঠে বললেন, তোমরা গত রাতে শ্মশানের পাশ বাগানে গেছো, তাই না? মজনু ভয়ে চুপ করে রইল। এটা শুধু বাঁশবাগান না, ওটা হচ্ছে অশান্ত আত্মার বাসা। হুজুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওখানে বহু বছর আগে একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল। ইমাম সাহেব ধীরে ধীরে বলতে শুরু করলেন, অনেক বছর আগে ওখানে এক বিধবা মহিলা থাকত। গ্রামবাসীরা তাকে জাদুকরী বলতো। একদিন গ্রামবাসীরা তাকে মেরে ফেলে শ্মশানের বাঁশবাগানে ফেলে রাখে। তারপর থেকেই ওখানে রাতে অদ্ভুত ছায়া দেখা যায়। কেউ কাছে গেলে শীতল বাতাস, ভেজা পায়ের ছাপ আর সেই অশুভ হাসি শোনা যায়। মজনুর গা শিউরে উঠল। পরের দিন থেকে চারজন লক্ষ্য করল, যেখানে তারা যায় কেউ যেন তাদের অনুসরণ করছে। দিনের বেলাতেও মনে হয় বাঁশবাগানের ছায়া তাদের পিছু নিয়েছে। কামরুল যে সাহসী ছিল, সেও একদিন হঠাৎ রাস্তার মাঝখানে থমকে দাঁড়িয়ে গেল। সে বলল, তোমরা কি শুনছো কারো হাঁটার শব্দ আসছে? কিন্তু আশেপাশে কেউ ছিল না। শেষমেশ তারা সিদ্ধান্ত নিল গ্রামের বাইরে পুরানো মাজারে গিয়ে মানত করবে। কারণ সবাই বলতো ওই মাজার নাকি খুব শক্তিশালী। রাতেই তারা চারজন একসাথে মাজারে গেল। মাজারের ভেতরে ঢুকতেই হঠাৎ চারপাশ কাঁপতে লাগলো, বাতাস বইতে শুরু করলো, আর মাজারের প্রদীপ নিজেরাই নিভে গেল। মাজারের গায়েবী আওয়াজ শোনা গেল, ওরা তোমাদের ছেড়ে দেবে না, ওদের রক্ত চাই। চারজন কেঁপে উঠল। ফেরার পথে মজনু হঠাৎ অসুস্থ হয়ে গেল। তার শরীর ঠান্ডা হয়ে আসছিল, মুখ শুকিয়ে যাচ্ছিল। সে কাঁপা গলায় বলল, আমার মনে হচ্ছে ওরা আমাকে বাঁশবাগানের ভেতর টানছে। কামরুল আর নাসিম ওকে ধরে রাখল, কিন্তু সত্যি মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে বাঁশপাতা আবার কাঁপতে লাগলো। মনে হচ্ছিল ছায়াটা ওদের সামনেই দাঁড়িয়ে আছে, যদিও চোখে দেখা যাচ্ছে না। তার আগে কিছু কথা বলে নেই। আপনার জীবনে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করবেন, কারণ পরবর্তীতে আপনার ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা সামনে নিয়ে আসবো। মজনুকে ধরে রাখার চেষ্টা করছিল কামরুল আর নাসিম, কিন্তু মনে হচ্ছিল তার শরীর ভারী হয়ে যাচ্ছে, চোখ দুটো বেরিয়ে আসার মতো, ঠোঁট নীল হয়ে গিয়েছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, ওরা আমাকে ডাকছে, আমি শুনতে পাচ্ছি, বাঁশবাগান থেকে ডাক আসছে। তারপর হঠাৎ মজনু জ্ঞান হারিয়ে পড়ে যায়। তারা মজনুকে নিয়ে গ্রামে ফিরল। সারা গ্রামে খবর ছড়িয়ে গেল, বাঁশবাগান আবার জেগে উঠেছে।
গ্রামবাসীরা ভয়ে বাইরে বেরোতে পারল না। শিশুরা কাঁদছিল, বয়স্করা বারবার বলছিল ওই জায়গায় গেলে আর রক্ষা নাই। পরদিন সকালে একজন ওঝা ডেকে আনা হলো। তিনি এসে মজনুর মাথায় পানি ছিটাতে ছিটাতে বললেন, এটা সাধারণ অসুখ না, তোমাদের ওপর শ্মশানের সে আত্মা ভর করেছে। তিনি মন্ত্র পড়তে শুরু করলেন, কিন্তু হঠাৎ ঘরের ভেতর তীব্র বাতাস বইতে লাগলো। মজনু হঠাৎ চোখ খুলে ফিসফিস করে বলল, আমি ছাড়ব না, একে নিয়ে যাব। শুনে সবাই ভয়ে থমকে গেল। ওঝা মন্ত্র পড়তে থাকলেন। একসময় মজনু হঠাৎ দাঁড়িয়ে গেল, অথচ ওর চোখ বন্ধ। মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ বের হতে লাগলো, এরা আমাদের জায়গায় এসেছে, এদের রক্ত চায়। ওঝা জোরে জোরে মন্ত্র পড়লেন আর লাল সুতোয় বাঁধা একটি লোহা দিয়ে মজনুর মাথায় ছোঁয়ালেন। মজনু ধপ করে মাটিতে পড়ে যায়। কিন্তু ঘরের কোণে তখনও সাদা পোশাক পরা এক ছায়া দাঁড়িয়েছিল। সবাই ভয়ে দেখলো ছায়াটা ধীরে ধীরে মাটির ভেতরে মিশিয়ে গেল। ওঝা বললেন, যতক্ষণ না তোমরা শ্মশানের বাঁশবাগানে গিয়ে দোয়া পড়বে ততক্ষণ ওরা শান্ত হবে না। সেদিন রাতেই 4 জন বন্ধু গ্রামবাসীরা মিলে সাহস করে বাঁশবাগানের সামনে যায়। রাত ছিল সেদিন অমাবস্যা, চারদিকে অন্ধকার, শুধু লণ্ঠনের আলো। ওঝা দোয়া পড়তে শুরু করলেন। হঠাৎ বাঁশবাগান থেকে সেই ভয়াবহ হাসি আবার শোনা গেল। বাঁশবাগানগুলো একসাথে দুলতে লাগলো, যেন ঝড় বইছে। লণ্ঠন নিভে গেল, চারিদিকে অন্ধকার। লোকজন আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু 4 জন বন্ধু দাঁড়িয়ে থাকলো। হঠাৎ তারা দেখল সাদা পোশাকের লম্বা ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ওঝা জোরে কণ্ঠে দোয়া পড়তে লাগলেন। 4 বন্ধু একসাথে কোরআনের আয়াত পড়তে শুরু করলো। হঠাৎ চারপাশে বাতাস থেমে গেল, ছায়াটা দাঁড়িয়ে রইল, তারপর ভীষণ চিৎকার করে ধোঁয়ার মতো মিশিয়ে গেল। বাঁশবাগান হঠাৎ আবার নিস্তব্ধ হয়ে যায়। কোনো শব্দ নেই, শুধু শিশি ঝরে পড়ছে। গ্রামবাসীরা বলল, বহু বছর পর আজ প্রথমবার বাঁশবাগান আবার শান্ত হলো। কিন্তু ওঝা সতর্ক করে দিলেন, তোমরা ওখানে আর কখনো যাবে না। যদি আবার কেউ যায় আত্মারা ফিরে আসবে। 4 বন্ধু ভয় আর কোনোদিন বাঁশবাগানের কাছেও যায়নি। তাদের জীবনের সেই রাতের ঘটনা চিরদিন রয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল শ্মশানের বাঁশবাগান। আপনারা যদি গল্পটা পছন্দ করেন তবে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ পরের বার আমি আপনাদের জন্য আরও ভয়ঙ্কর আর রহস্যময় নতুন গল্প নিয়ে আসবো। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম রায়হান। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।